माननीय जिला संघचालक, जिला कार्यवाह विभाग स्तरेर कार्यकर्ता, सम्माननीय विद्युत दा के प्रणाम जानिए एवं अन्यान्य विभिन्न स्तरेर कार्यकर्ता यथायोग्य स्थाने वयोज्येष्ठदेर प्रणाम एवं छोटदेर नमस्कार जानिए आजकेर बद्धे किछु बोलार चेष्टा करब। आजकेर विषय परम पूजनीय श्री गुरुजी द्वितीय सरसंघ चालक श्री गुरुजी। শোনা যাচ্ছে না রাজীব দা? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক ঠিক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম আজকে সবাই জানে, মানে শিক্ষিত জন যারা চিন্তাবিদ সারা পৃথিবীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে অনেক চিন্তা ভাবনাও শুরু হয়েছে। অনেকে পড়াশোনা করছেন, এর উপরে ডক্টরেট করার চেষ্টা করছেন। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে 1925 সাল থেকে আজ পর্যন্ত যে ইতিহাস, সেটা খুব সহজ সরল নয়। সংঘের আগে থেকেই মানে বলা হয় যেটা যে ডাক্তারজি নিছক ইচ্ছা হলো আর একটা শুরু করে দিলেন, এরকম নয়। সংঘের কাজ গভীর চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে শুরু হয়েছে এবং আজকের প্রজন্মের যারা স্বয়ংসেবক এবং আগামী দিনে যারা নেতৃত্ব দেবে বিভিন্ন সমাজে, তাদের কাছে এটা স্পষ্ট হবে যে এই লং রেঞ্জ থিঙ্কিং ডাক্তারজি, এই লং রেঞ্জটা কতখানি। ডাক্তারজির উপরে বোর্ড থেকে আপনারা শুনেছেন আজকে দ্বিতীয় সরসংঘ চালক। ডাক্তারজি কোন অবস্থায় চলে গেলেন এবং সংঘে সেই সময় পরিস্থিতি কেমন ছিল, এবং সেখান থেকে গুরুজি যখন তৃতীয় সরসংঘ চালকের হাতে দায়িত্ব দিচ্ছেন তখন সংঘের অবস্থা কেমন, এটা জানতে গেলে স্বাভাবিকভাবে ভারতবর্ষের ইতিহাস তো জানতেই হবে। আমরা গুরুজি বলি, গুরুজি নাম তো গুরু হিসেবে নয়, সংঘের গুরু হিসেবেও নয়, ওনার নাম গুরুজি। অর্থাৎ মাধব সদাশিব গোলওয়ালকর যখন হিন্দু ইউনিভার্সিটিতে পড়াতে গেলেন বেনারসে, তার ছাত্ররা তাকে গুরুজি বলে ডাকতেন, আর সেটাই তার নাম হয়ে গেল গুরুজি। 1931 সালে যখন উনি বেনারস ইউনিভার্সিটিতে পড়াতে যান, অধ্যাপনার কাজে যান, তখনই ওনার সংঘ প্রবেশ, মানে ভাইয়াজি দানি সেই সময়তে সংঘ কাজের জন্য এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে সংঘ কাজ করতে হবে, সেজন্য ওখানে গিয়েছিলেন এবং হিন্দু ইউনিভার্সিটির মধ্যেই সংঘ কাজ শুরু করেছিলেন। সেই সময় ডাক্তারজি গুরুজির সঙ্গে পরিচয় হয়। গুরুজির জীবন বিশ্লেষণ করা এ আমাদের পক্ষে সম্ভব নয়। গুরুজি কোনো কোনো সময়তে বলেছেন কোনো কোনো জায়গাতে যে
যারা গ্রেট ম্যান, বিখ্যাত মানুষ, তাদের সম্পর্কে আমরা আলোচনা, কিন্তু তাদের সম্পর্কে মূল্যায়ন করা বড় কঠিন। কেন না, তিনি কেমন ছিলেন একমাত্র তিনিই জানেন। আর এই কথাটা আমরা স্বামী বিবেকানন্দের মুখ থেকে শুনেছি। স্বামী বিবেকানন্দ যখন বেলুড় মঠের, মৃত্যুর কয়েকদিন আগে বেলুড় মঠের ওই নিচেটা নির্মাণ হয়েছে, ভূগর্ভ থেকে আর এ পর্যন্ত নির্মাণ হয়েছে, আর ঘুরতে ঘুরতে উনি তদারকি করছে, দেখতে দেখতে একদিন নামতে নামতে ওনার পাশে যে শিষ্যকে বলছেন যে এ বিবেকানন্দ কি করে গেল, যে আরেকটা বিবেকানন্দ এলে বুঝতে পারবে। অর্থাৎ গুরুজি কেমন ছিলেন এটা আমাদের পক্ষে বলা কঠিন। কিন্তু আজকে আমরা পড়াশোনা করে আমরা যারা দেখিনি গুরুজিকে, তারা কেমন ভাবে জানবো? তো স্বাভাবিক, কারোর মুখে শুনে, কিছু বই পড়ে, আর তার ক্রিয়াকলাপ দেখে। বিখ্যাত কমিউনিস্ট লেখক, মানে নেতা অচ্যুত মেনন, উনি ঠেঙ্গড়িজির সঙ্গে কথা বলতে বলতে, ঠেঙ্গড়িজির বই পড়ছিলাম তো, কথা বলতে বলতে উনি গ্রেটনেসের সংজ্ঞা দিয়েছেন। ডাক্তারজি গুরুজির সঙ্গে উনি গ্রেট ম্যান বলেছেন, গ্রেট। তো গ্রেট ম্যান বলতে গিয়ে উনি ওনাকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা গ্রেট ম্যান বলতে আপনি কাকে বলবেন? গ্রেট ম্যান, তো উনি বলেছেন দ্য লেন্থ অফ শ্যাডো অফ হিজ লাইফ, মানে যার জীবনের ছায়া যত বেশি, অর্থাৎ মৃত্যুর পরে তার কাজের যে পরিধিটা যত বাড়বে, তিনি হচ্ছেন তত বেশি বড় মানুষ। উনি তার সংজ্ঞা দিচ্ছেন। এটা অনেক জায়গায় ঠেঙ্গড়িজি বিশ্লেষণ করেছে। আজকে যখন আমরা গুরুজির সম্পর্কে দেখি, বর্তমান পরিস্থিতি নিয়ে দেখি, তখন দেখি যে গুরুজি 1951 সালের পর থেকে সংঘের যে বিকাশক্রম এর জন্য যে দৃষ্টি দিয়েছিলেন, আজকে তার প্রাসঙ্গিকতা। কিন্তু যখন তিনি সরসংঘচালকের দায়িত্ব গ্রহণ করেন, সরকার যে দায়িত্ব গ্রহণ করেন, তখন ভারতবর্ষ তথা তার অবস্থা কেমন ছিল? যে কথা বললাম, যিনি ওনাকে সংঘে নিয়ে এলেন 1931 সালে, 1925 সংঘ শুরু, উনি তখন অধ্যাপনা করেন। 1906 ওনার জন্ম গুরুজির, মাধব সদাশিব গোলওয়ালকর। 1924 ম্যাট্রিকুলেশন পাস করেছেন, ইন্টারমিডিয়েট। 26 বিএসসি পাস করেছেন। আর তারপরে 1928 উনি এমএসসি পাস করেছেন। এমএসসি পাস করার পরে উনি মৎস্য বিজ্ঞান নিয়ে চেন্নাই পড়তে যান। পরে ফিরে আসার পরে উনি অধ্যাপনার কাজে যান হিন্দু ইউনিভার্সিটিতে, বেনারসে। সংঘকে দেখেন এবং বোঝবার চেষ্টা করেন। সেই সময়তে উনি প্রচুর পড়াশোনা করতেন। মানে এরকম কথিত আছে যে ওই ইউনিভার্সিটির যত রসায়ন বিভাগে, যত আপনার রাষ্ট্রবিজ্ঞানের যত বই ছিল, সমস্ত বই গুরুজি কমপ্লিট করে ফেলেছিলেন। মানে পড়াশোনা ওখানে সমস্ত বই উনি পড়ে ফেলেছিলেন। উনি বিজ্ঞানের ছাত্র, তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ওনার চিন্তা ছিল। পরাধীন ভারতে জন্ম 1906 সালে। আপনারা জানেন 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, কি বিশাল ভারতবর্ষে তোলপাড় করা অবস্থা। উনি বড় হয়েছেন, জ্ঞান হয়েছে, বিজ্ঞান বিভাগের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে সমস্ত বই পড়ে ফেলেছেন। আর সংঘকে কাছ থেকে দেখছেন।
দেখার পরে 3 বছর অধ্যাপনার করার পরে উনি নাগপুরে ফিরে এসেছেন। ঠিক করতে পারছেন না কি করবেন, আবার ল পড়তে শুরু করেছেন, সঙ্গে সঙ্গে শাখাতেও যাচ্ছেন, কিন্তু স্থির নেই ওনার মন। অর্থাৎ কত সালে বলছি, 1935-36 পর্যন্ত ওনার জীবনে উনি কখনো দিশা খুঁজে পাচ্ছেন না। আর 1936 সালে 1936 সালে উনি নাগপুরে অমৃত মহারাজের সঙ্গে দেখা করেছেন। আর তারপরে উনি সারগাছিতে এসেছেন। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে যে আধ্যাত্মিক সাধনা। উনি ধ্যান করবেন, ঈশ্বরের ধ্যান করবেন, আর ঈশ্বরকে তিনি দর্শন করতে চান, আর ওই কাজে তিনি লীন হয়ে যেতে চান। এই জন্য ওনার মন উথাল পাতাল। তাই রামকৃষ্ণ মিশনে গেছেন, ওখান থেকে অমৃত মহারাজ ওনাকে নিয়ে এসেছেন। সারগাছিতে, এবং সারগাছিতে আসার পরে উনি দীক্ষা নিয়েছেন 1937-এ 13ই ফেব্রুয়ারি উনি দীক্ষা নিয়েছেন। দীক্ষা গ্রহণ করার পরে উনি পুনরায় গুরুর নির্দেশে নাগপুরে ফিরে গেছেন। মাঝখানে অন্য বিষয় আমি আবার ফিরে আসবো এখানটায়। কয়েক বছর সংঘের 2 বছর কাজ করেছেন, আর ডাক্তারজির মৃত্যু। আমাদের একজন সংঘের গভীর চিন্তক, আপনারা সকলেই প্রায় নাম শুনেছেন, এখনো বেঁচে আছেন, যিনি আমাদের সমস্ত সরসঙ্গ চালককে ডেকেছেন, সমস্ত সরসঙ্গ চালককে, মাধব গোবিন্দ বৈদ্য। গত বছর ওনার একটা ব্যাখ্যানমালা ছিল গুরুজির উপরে। তাতে উনি বলছেন যে গুরুজিকে যখন সরসঙ্গ চালকজির দায়িত্ব দেওয়া হলো, আমি বলছিলাম মানে মাধব গোবিন্দ বৈদ্য, যার বয়স এখন প্রায় 97-99 কাছাকাছি, উনি বলছেন যে গুরুজির জীবনে মানে ডাক্তারজি এবং গুরুজিকে যদি তুলনা করা হয়, ডাক্তারজি গুরুজিকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে তখন গুরুজির মধ্যে এত মানে ঘটনার অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের ঘটনার অভিজ্ঞতা গুরুজির তখন নেই। মানে কিরকম, মানে ডাক্তারজি তার জীবনে ছোটবেলায় বাবা মারা গেছেন, স্বদেশী আন্দোলন করেছেন, কলকাতায় এসছেন, সেখানে আন্দোলন করেছেন, বোম বেঁধেছেন, স্বদেশী কংগ্রেসের সঙ্গে সভাপতিত্ব করেছেন, কংগ্রেসের সঙ্গে আন্দোলন করেছেন, সংঘ শুরু করেছেন, সংঘ শুরু করার পটভূমি তিনি জানেন। এই যে ছোটবেলা থেকে একটার পর একটা ঘটনা প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে ডাক্তারজিকে শিক্ষা দিয়ে গেছে, অর্থাৎ অভিজ্ঞতা লব্ধ একটা পরিপুষ্ট মানুষ। কিন্তু ডাক্তার গুরুজি যখন দায়িত্ব নিচ্ছেন, মানে মাধব গোবিন্দ বৈদ্যজি বলছেন, এইরকম অভিজ্ঞতা সঞ্চয় গুরুজির ছিল না, কিন্তু অদ্ভুত প্রতিভাশালী। যেদিনকে তাকে ঘোষণা করা হলো, অর্থাৎ মৃত্যুর পরে, ডাক্তারজির মৃত্যুর পরে তাকে ঘোষণা করা হলো সরসঙ্গ চালক হিসেবে, অর্থাৎ ডাক্তারজি লিখে দিয়ে গিয়েছিলেন 1940 সালে, যেদিনকে ওনার কাকা, ডাক্তারজির কাকা ঘোষণা করলেন। 3রা জুলাই নাগপুরে একটা অনুষ্ঠান হলো, এবং সেই অনুষ্ঠানে সরসঙ্গ চালক প্রণাম হলো, এবং প্রণামের পরে ওনার ভাষণ হলো সরসঙ্গ চালকজি। সেই ভাষণই
তাকে পরিবর্তন, সমস্ত সমাজের মধ্যে অর্থাৎ স্বয়ংসেবকদের মধ্যে পরিবর্তন এনে দেবে। তার আগে পর্যন্ত স্বয়ংসেবকদের মনের মধ্যেও একটা দ্বিধা ছিল, একই করলেন। এতজন আছে, ভাইয়াজি দানি, দাদারাও পরমাক, বাবা সাহেব আপটে, আপ্পাজি যোশীর মতন ব্যক্তিরা রয়েছেন, আর তাদেরকে দায়িত্ব না দিয়ে গুরুজি ডাক্তারজি কি করলেন? একজন অল্প এইটুকু বয়স, মাত্র 34 বছর বয়স, তাকে দায়িত্ব দিয়ে দিলেন। তাই সেদিনকে, সেই দিনটাই ছিল ওই 3রা জুলাইটা এক বড় পরীক্ষার দিন ছিল। এবং প্রথম দিনে তিনি তার বিনম্র ভাষণ, নম্রতা, ভদ্রতা, তার বলার শৈলী, তার ভাষার ব্যবহার, তার দ্বারা প্রথম দিনে সেই সৎসঙ্গ চালক হিসেবে সেদিনকে তার প্রকাশ পেয়েছিল। কিন্তু এটা তো শুরু, কি এলো তার জীবনে? স্বয়ংসেবক তো শুধুমাত্র সেই সময়তে ডাক্তারজি তার জীবদ্দশাতে শেষ ভাষণে তিনি বলছেন, আমি ভারতবর্ষের একটা ছোট্ট রূপ দেখতে পাচ্ছি 3য় বর্ষে। শেষ ভাষণে কাঁদতে কাঁদতে কষ্টের মধ্যে ডাক্তারজি বলছেন। কিন্তু সংঘের পরিধি কতটা না, সবে মাত্র সমস্ত প্রদেশে প্রদেশে আমাদের বাংলা প্রদেশ থেকে মাত্র 2 জন স্বয়ংসেবক তৃতীয় বর্ষ করতে গিয়েছিলেন। আর সারা ভারতবর্ষ উত্তাল। 1942-এ মহাত্মা গান্ধী ডাক দিলেন, ইংরেজ ভারত ছাড়ো। স্বয়ংসেবকদের মধ্যে দ্বিধা, আমরা করব না করব না, একটা বড় সমস্যা ডাক্তারজির জীবনে। অর্থাৎ কত, 42, ওনার জন্ম 6, মানে 36 বছর বয়সে ওনার সামনে প্রথম বিষয় সংঘের ডিসিশন দিতে হবে যে ভারত ছাড়ো আন্দোলনে সংঘ অংশগ্রহণ করবে না করবে না। সকলে মিলে বসে এটাই নির্ধারিত হলো যে স্বয়ংসেবক এই আন্দোলনে অংশগ্রহণ করবে। এই আন্দোলন সম্পর্কে বলা হয়, যে বিশেষ কোনো চিন্তা ভাবনা না করেই হয়েছিল। এর গভীরতা কতখানি, কতদূর পর্যন্ত এর আন্দোলনকে নিয়ে যাওয়া হবে, এর কোনো গভীরতা ছিল না। যার ফলে 1942 সালের যে আন্দোলন খুব তাড়াতাড়ি, মাত্র 2 বছরের মধ্যে, কয়েক কিছু 6 মাসের মধ্যে সমস্ত ওই সময়কার কংগ্রেসী নেতাদেরকে ব্রিটিশ সরকার গৃহবন্দী অর্থাৎ কারাগারে বন্দী করেছিল। স্বাভাবিকভাবে এই ধরনের কাজ করলে যেটা হয় যে সমাজের মধ্যে একটা হতাশা নেমে এসেছিল। সেই সময় ব্রিটিশরা খুব বড় করে নিয়েছিল এবং তার পরবর্তী ঘটনা আমরা জানি। সেই সময় গুরুজি সারা ভারতবর্ষ ভ্রমণ করে, অর্থাৎ 1944, 46, 47-এ যে বাংলা বিভাজন করতে পারেনি, 1905-এ যে বাংলাকে বিভাজন করতে পারল না, সেই আন্দোলন গড়ে উঠল। 1905-এ যে মুসলিম লীগের স্থাপনা হলো, সেই মুসলিম লীগ বড় করে সেদিনকে আওয়াজ তুলল। দেশ বিভাজন, ভয়ঙ্কর দাঙ্গা হলো। এই সময় গুরুজি এই অশনি সংকট দেখেছিলেন এবং সারা ভারতবর্ষ ঘুরে যেখানে যতটুকু ক্ষমতা আছে, ক্ষমতা তো খুব সীমিত, সেই সময় অল্প স্বল্প হলেও বাংলাদেশেও কাজ শুরু হয়েছিল, কিন্তু বাংলাকে সংঘ এরকম ভাবে নেতৃত্ব দেবে এর সেই সময় ছিল না। কিন্তু তথাপি গুরুজি বাংলায় এসে যতটা সম্ভব করা, অর্থাৎ হিন্দুদেরকে সচেতন করা, সংঘবদ্ধ করার জন্য আবেদন করা, এই গুরুজি করেছিলেন। কিন্তু দেশ বিভাজন হয়েছে, 47-এ আমাদের ভারতবর্ষের খণ্ডিত স্বাধীনতা এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে কয়েকদিন পরেই, অর্থাৎ 1948-এর 30শে জানুয়ারি, স্বাধীনতার ঠিক পরেই আগস্ট মাসে, 47 সালের আগস্ট মাসে
স্বাধীনতা 15ই আগস্ট আর 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী হত্যা হলো। ঠিক তার কয়েকদিন আগে 1948-এর কিছুদিন আগে, অর্থাৎ স্বাধীনতার ঠিক পরে পরেই কংগ্রেসের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে যে কোনো ভাবে হোক, কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ দিনে দিনে বাড়ছে, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে যেভাবে হোক নিষিদ্ধ করতে হবে, এই কাজকে বন্ধ করতে হবে। মহাত্মা গান্ধী হত্যা হওয়ার সঙ্গে সঙ্গে গুরুজি সেদিনকে চেন্নাইয়ে প্রবাস ছিল। রাত্রিরে উনি শুনলেন, সকালে উনি শুনলেন যে এরকম হয়েছে। শোনার সঙ্গে সঙ্গে উনি খুব কষ্ট পেলেন এবং বুঝতে পারলেন যে ভারতবর্ষের সামনে তথা ভারতবর্ষ তথা সংঘকে তখনও উনি বুঝতে পারেননি। এত বড় ব্যক্তিত্বের অবসান ঘটেছে, ধরাশায়ী হয়েছে, কি হবে? উনি খুব তাড়াতাড়ি নাগপুরে ফিরে এলেন। কংগ্রেস নেতৃত্ব উঠে পড়ে লাগলো যে দায়ী কে না সংঘ। এই জন্য সংঘকে এইরকম ভাবে জওহরলাল নেহরু কিছু বিবৃতি দিলেন, সংঘকে দায়ী করা হলো যে সংঘই এই মহাত্মা গান্ধী হত্যার জন্য দায়ী। গোলওয়ালকরই হচ্ছে এই পরিকল্পনাকারক। গোলওয়ালকরের মাথা থেকেই এই পরিকল্পনা এসেছে। কিন্তু শুদ্ধ সাত্ত্বিক এইরকম একজন ব্যক্তি, কে বলছেন? শুদ্ধ সাত্ত্বিক এইরকম একজন ব্যক্তি কিন্তু এই কাজ করতে পারেন না। তিনি ফিরে এলেন। সারা ভারতবর্ষ জুড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকদের উপর আক্রমণ শুরু হলো। একজন কিছু কথা বলছেন? রাজদীপ, শোনা যাচ্ছে তো? মাঝে মাঝে একটু একটু কেটে যাচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভাবছি মাঝখানে কিন্তু কথা বলছিলেন, হ্যাঁ ভাবলাম হয়তো শোনা যাচ্ছে। ঠিক। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হলো সারা ভারতবর্ষ জুড়ে। হ্যাঁ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা তো এরকম অপ্রস্তুত অবস্থায় ছিল। স্বয়ংসেবকদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। দিল্লি, মধ্যপ্রদেশ, ভোপাল, হ্যাঁ, সমস্ত জায়গাতে কংগ্রেসীরা, ওই সময়কার কংগ্রেসী এরা আক্রমণ করলো, ঘর জ্বালিয়ে দিল। এক ভয়াবহ অবস্থা ভারতবর্ষে স্বাধীনতার ঠিক পরে পরে। গুরুজির বাড়ি আক্রমণ করলো, স্বয়ংসেবকরা উত্তেজিত হলো। গুরুজিকে রক্ষা করার জন্য স্বয়ংসেবকরা সংঘবদ্ধভাবে দণ্ড নিয়ে চলে এলেন। গুরুজি তাদেরকে নিরস্ত করলেন, বোঝালেন, সকলকে বাড়ি ফিরিয়ে দিলেন। গুরুজিকে বন্দী করা হলো। গুরুজি সেই সময়তে সরসংঘ চালক হিসেবে, সংঘের প্রধান হিসেবে জওহরলাল নেহরু এবং বল্লভভাই প্যাটেলকে পত্র লিখলেন যে সংঘ তো দায়ী নয়, সংঘ তো এই হত্যাকাণ্ডের সঙ্গে বিন্দুমাত্র যুক্ত নয়, তাহলে সংঘকে এরকম ভাবে করা হলো কেন? কিন্তু এদিকে জওহরলাল নেহরু বলে চললেন সংঘই করেছে। বেশ কয়েক মাস কেটে গেল, কেস চলতে থাকলো। বল্লভভাই প্যাটেলকে পুনরায় চিঠি লিখলেন এবং বল্লভভাই প্যাটেল আমাদের জওহরলাল নেহরুর সঙ্গে কথা বললেন। জওহরলাল নেহরু সেই সময়তে বল্লভভাই প্যাটেল যে চিঠি লিখেছিলেন এটা খুব সুন্দর, যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে মহাত্মা গান্ধী হত্যার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো যোগ সাজস নেই। অতএব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে এরকম ভাবে নিষিদ্ধ অবস্থায় নিষিদ্ধ করে রাখা উচিত নয়। গুরুজিকে ছেড়ে দেওয়া হলো।
আগস্ট মাসে 1948 সালের আগস্ট মাসে গুরুজিকে ছেড়ে দেয়া হলো। গুরুজি কিন্তু সমস্ত স্বয়ংসেবকরা জেলের মধ্যে ভর্তি। কিছুদিন থাকার পর গুরুজির কাছে প্রস্তাব এলো কিছু বিষয়ে, কিন্তু সংঘের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো না। সেই জন্য গুরুজি নভেম্বর মাসে উনি আবার এখান থেকে সমস্ত স্বয়ংসেবকদেরকে ছেড়ে দেওয়ার জন্য আবার আবেদন করলেন এবং উনি দিল্লি গেলেন। দিল্লি যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে আবার পুনরায় ওনাকে কারাগারে নিক্ষেপ করা হলো। 12 নভেম্বর ওনাকে পুনরায় কারাগারে নিক্ষেপ করা হলো। তখন উনি বুঝতে পারলেন যে এর পেছনে শুধু সংঘকে সমাপ্ত করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র চলছে। গান্ধীকে হত্যা করার জন্য এটা করা হয়নি। গুরুজির কাছে ওই সময় প্রস্তাব এসেছিল যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে আর আলাদা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হিসেবে না রেখে এই পুরো সংগঠনকে একটা কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়া হোক। গুরুজির কাছে যখন এই বিষয়ে প্রস্তাব এলো তখন গুরুজি বুঝতে পারলেন যে মূল লক্ষ্য হচ্ছে সংঘকে নিঃশেষ করা, শেষ করে দেওয়া। মহাত্মা গান্ধী এবং শুধুমাত্র একটা উপলক্ষ মাত্র, মহাত্মা গান্ধী হত্যা হিসাবে সংঘকে আরোপ করা একটা উপলক্ষ মাত্র। তাই তিনি সেদিনকে গর্জে উঠলেন এবং তিনি সেই দিন তীব্র ভাষাতে স্বয়ংসেবকদেরকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অত্যন্ত দুঃখ ও বেদনার কথা যে বর্তমান আমাদের দেশে ভারতীয় ভাবধারায় প্রসার ও প্রভাব ক্রমশ বাড়ছে। অভারতীয় ভাবধারার প্রসার ও প্রভাব ক্রমশ বাড়ছে। সাথে সাথে দেশে দুষ্ট শক্তি সম্প্রদায় মাথাচাড়া দিয়ে উঠছে। এই দুই বিপদ থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে। এখানে সবাই যাতে স্বাধীনভাবে এবং সুখ ও সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে তার অনুকূল পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। এই হচ্ছে আমাদের ঈশ্বরীয় কাজ। অর্থাৎ সংঘ কাজের কারণ কি? সংঘ কাজের স্পষ্ট বিষয় হচ্ছে যে সমস্ত মানুষ যাতে স্বাধীনভাবে থাকতে পারে, সম্মানের সঙ্গে সমাজে থাকতে পারে, এটাই হচ্ছে সংঘ কাজের মূল কারণ। আর এটা হচ্ছে ঈশ্বরীয় কাজ। আর তা যদি আমরা করতে না পারি তবেই মানবতা রক্ষা পাবে। তা যদি আমরা রক্ষা করতে পারি তবে মানবতা রক্ষা পাবে এবং আমাদের ভগবানের সাক্ষাৎ হবে। তারপরের যে প্যারায় লিখেছেন সেটা অত্যন্ত গম্ভীরভাবে যদি বিচার করি, প্রতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বয়ংসেবকদের সঙ্গে উনি আহ্বান জানিয়েছেন। বিগত 10 মাস হলো আমাদের প্রিয় সংঘ কার্য বন্ধ আছে। আমরা চুপচাপ বসেছিলাম, কিন্তু আমাদের সংঘ কার্য আবার শুরু করতে হবে। আজকে আমরা করোনার মধ্যে বসে আছি, শাখা নেই, ঘরের মধ্যে শাখা, মোবাইলে শাখা, সংঘ শিক্ষাবর্গ নেই, বৌদ্ধিক আমাদের ফোনের মধ্যে ভার্চুয়াল মধ্যে। আজকে আমরা মাত্র 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে আমরা বুঝতে পারছি আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। পবিত্র কাজ আমাদের কাছেও আজকে বন্ধ হয়ে আছে। আর সেই সময়তে কেমন অবস্থা ছিল? 10 মাস ধরে সংঘ বন্ধ রেখেছে। তাই তিনি আহ্বান জানাচ্ছেন, সত্য আমাদের সাথে আছে, ন্যায় আমাদের সঙ্গে আছে। অন্যায় সহ্য করতে থাকার অর্থ অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া। আর এই পাপ আমরা করব না। সত্যের প্রেরণাদাতা একমাত্র ভগবানের মূর্তি হৃদয়ে ধারণ করে ভারত মাতার ধ্যান আমরা করব। মনের মধ্যে প্রেমভাব জাগ্রত করে পুনরায় সংঘ কার্য শুরু করো। চলতে থাকো, অগ্রসর হও, লক্ষ্য প্রাপ্তি না হওয়া পর্যন্ত থেমো না। যুদ্ধ শেষ হয়ে গেছে। এই যুদ্ধ অধর্মের সঙ্গে ধর্মের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ ধর্মের সঙ্গে অধর্মের, অন্যায়ের সাথে ন্যায়ের, বিশালতার সঙ্গে
ক্ষুদ্রতা, দুষ্ট শক্তির সঙ্গে অশুভ শক্তির যুদ্ধ। আবার পড়ছি, আবার এখানটা আরেকবার রিপিট করছি আমি এই জন্য। সত্য আমাদের সাথে আছে, ন্যায় আমাদের সঙ্গে আছে। অন্যায় সহ্য করতে থাকার অর্থ অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া। এই পাপ আমরা করব না। সত্যের প্রেরণাদাতা একমাত্র ভগবানের মূর্তি হৃদয়ে ধারণ করে ভারত মাতার ধ্যান আমরা করব। মনের মধ্যে প্রেম ভাব জাগ্রত করে পুনরায় সংঘ কার্য শুরু করো। চলতে থাকো, অগ্রসর হও, লক্ষ্য প্রাপ্তি পর্যন্ত না হওয়া পর্যন্ত থেমে থেকো না। যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ অধর্মের সাথে ধর্মের, ন্যায়ের সাথে অন্যায়ের, বিশালতার সঙ্গে ক্ষুদ্রতার, দুষ্ট শক্তির সঙ্গে অশুভ শক্তি। আমাদের বিজয়ে সুনিশ্চিত, কারণ ভগবান আমাদের সহায়। যেখানে ভগবান সহায় সেখানে বিজয় সুনিশ্চিত। অর্থাৎ সুতরাং ওঠো, হৃদয় আকাশ থেকে জগৎ আকাশ পর্যন্ত ভারত মাতার ধ্বনিতে ভরিয়ে তোলো এবং কার্যপূর্তির জন্য এগিয়ে চলো। এই চিঠি গুরুজি লিখেছিলেন স্বয়ংসেবকদের উদ্দেশ্যে। সত্যাগ্রহ শুরু হয়েছিল। সত্যাগ্রহে সত্যাগ্রহ হওয়ার পরে বেশ কয়েক মাস পরে জুলাই মাসে নিষেধাজ্ঞা সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়। অর্থাৎ গুরুজির জীবনে যদি আমরা বিশ্লেষণ করি তখন আমরা দেখতে পাই এটাই, যে গুরুজির এই অল্প বয়সে নেতৃত্ব নেওয়া এবং সংঘের উপরে একটার পর একটা আঘাত আসা। নিষেধাজ্ঞা উঠেছে, ভারত স্বাধীন হয়েছে, নিষেধাজ্ঞা উঠেছে স্বাধীন ভারতবর্ষে। এইরকম একটা ভারত মায়ের যারা পূজা করতে চায়, ভারত মাকে নিয়ে যারা নিজের জীবন দিয়ে সাধনা করতে চায়, এই সময় একটা শুভ শক্তিকে একটা অশুভ শক্তি পিষে মেরে ফেলবার চেষ্টা করছে। আর সেখান থেকে এই জাগ্রত শক্তিকে সঠিক জায়গায় দাঁড় করানো, এটা একটা গুরুজির জীবনের একটা বড় উদাহরণ। অর্থাৎ গুরুজির জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা যখন গুরুজির জীবনে খুঁজি তখন সর্বপ্রথম আমরা দেখি, অর্থাৎ 1906 সালে ওনার জন্ম, আর 1947 সালের 48 সালে, অর্থাৎ মাত্র এই কয়েকটা 48 বছর বয়সে, 41 বছর বয়সে ছোট ছোট স্বয়ংসেবক তাদেরকে নেতৃত্ব দেওয়া এবং রাজশক্তির বিরুদ্ধে লড়া, এটা বড় কঠিন ছিল। সর্বশক্তিমান পরমেশ্বরের লীলা খেলা। সেই জন্য হয়তো সেই দিনকে তিনি ওই রকম শক্তি ধারণ করে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে সারা ভারতবর্ষ জুড়ে ওনার ভ্রমণ হয়েছিল। ভারতবর্ষে সব থেকে বড় ক্রাইসিস এই সময়তে সংঘ জীবনে এসেছিল। সেটা কি? অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতার পরেই যে সব থেকে বড় ভ্যাকুয়াম, সেটা হচ্ছে ভারতবর্ষের উন্নতি করার জন্য যারা স্বাধীনতা সংগ্রামী যারা রইলেন। মহাত্মা গান্ধী বলেছিলেন যে স্বাধীনতার পরে পরেই কংগ্রেস তো একটা মঞ্চ ছিল, কংগ্রেস একটা পার্টি ছিল না, এই জন্য কংগ্রেসকে ভেঙে দাও। অর্থাৎ নতুন করে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হোক এবং যার যার ক্ষমতা আছে, হিম্মত আছে, তারা ধীরে ধীরে সমাজের মধ্যে সংগঠন তৈরি করে এসে নেতৃত্ব দিন। কিন্তু সেই সময় জওহরলাল নেহরু এই কথা শোনেননি। কংগ্রেসকে একটা রাজনৈতিক দলে পরিণত করেছিলেন। ঠিক সেই রকম ভারতবর্ষের উন্নতি, ভারতবর্ষ কোন দিকে যাবে, এই তদানীন্তন নেতৃত্বের কাছে একটা সকলকার কাছে একটা চিন্তার ছিল। আর আমরা দেখতে পাই যে সেই সময়কার বিশ্বের মধ্যে যে কমিউনিস্ট পার্টি, অর্থাৎ সারা ভারত পৃথিবীতে প্রায় 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ 3/4
হ্যাঁ, 4/4 মানে 4/3 প্রায় লাল পতাকার নিচেই ছিল। আমাদের দেশের যারা গণ্যমান্য ব্যক্তিত্ব, যারা পড়াশোনা জানা, সেই সময় ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছে, এরকম বেশিরভাগ মানুষ তারা মনে করতেন যে এই ধনতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা, অর্থাৎ ক্যাপিটালিজমের এগেনস্টে লড়াই করার একমাত্র জায়গা হচ্ছে সোশ্যালিজম বা এই সাম্যবাদ। এই চিন্তার জন্য তারা আমরা দেখেছি তার পরিণতি, যে কয়েক বছর কংগ্রেস শাসনের পরে এই বাংলাতে দীর্ঘ বাম শাসন। তার কারণ হচ্ছে এটা। এবং সেই সময়কার যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময়তে গুরুজি সারা ভারতবর্ষ ঘুরে এই কমিউনিজমের উপরে বিভিন্ন ধরনের বক্তৃতা দিতেন এবং জনগণকে উৎসাহিত করতেন যে ওই পথে যেও না, ওই পথ আমাদের জন্য নয়, ভারতবর্ষের জন্য নয়। কিন্তু ভারতবর্ষের সেই সময়কার মানুষ রাশিয়ার এরকম বারবারন্ত দেখে সবাই ওই দিকে আকৃষ্ট হয়েছিল। কিন্তু গুরুজি সেই সময়তে সংঘের মধ্যেও একটা বড় এরকম নেতৃত্ব, হ্যাঁ, সংঘের মধ্যেও একটা এরকম হতাশা এসেছিল। অর্থাৎ সংঘকেও তার নিজস্ব যে চিন্তা, অর্থাৎ শাখা পদ্ধতি, তার নির্মাণের যে পদ্ধতি, ব্যক্তি নির্মাণের যে পদ্ধতি, চরিত্র নির্মাণের যে পদ্ধতি, দেশভক্ত স্বয়ংসেবক নির্মাণের, কারণ ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে। ডাক্তারজি তো সংঘ শুরু করেছিলেন স্বাধীনতার জন্য, অর্থাৎ সংঘর প্রয়োজনীয়তা শেষ হয়েছে, অর্থাৎ সংঘকেও একটা রাজনৈতিক দলে পরিণত করা হোক। এই সময় একটা গুরুজির সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর এই সময়তে উনি সমস্ত স্বয়ংসেবকদের 1953 সাল থেকে ওনার জীবদ্দশা 1956 সালে ওনার জন্ম 50 বছর উপলক্ষ করে ভাইয়াজি দানি এবং তদানীন্তন যে আমাদের নেতৃত্ব, সারা ভারতবর্ষে ওনার সম্বর্ধনা দেওয়া হয়েছিল। সেই সম্বর্ধনার উনি রাজি ছিলেন না, কিন্তু সম্বর্ধনার মূল কারণ ছিল এটাই যে সারা ভারতবর্ষের স্বয়ংসেবকদের মধ্যে একটা নতুন, অর্থাৎ আগামী দিন আমাদেরকে সংঘকে কেমন ভাবে চলতে হবে সেই দিশা দেওয়া। আর এই দিশা দেওয়াটা খুব সহজ কাজ ছিল না, গুরুজির পক্ষেই এটা সম্ভব ছিল। তাই তিনি সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে হিন্দুত্ব এই রাষ্ট্রীয়ত্ব আমাদের ভারতবর্ষের আইডেন্টিটি হচ্ছে হিন্দুত্ব, এবং সেই পথে এগোবার জন্য আমাদেরকে কি করা উচিত, কেমন ভাবে চলা উচিত, বাকি সব পন্থাগুলো কেমন ভাবে পরাজিত হবে, তিনি তার অনর্গল বক্তৃতার দ্বারা তিনি করে চলেছিলেন। আর স্বয়ংসেবকদের তিনি বোঝাতেন। এই সময় তিনি সিন্ধিতে 10 দিনের বৈঠক দেখেছিলেন, একবার নয় 3-3 বার তিনি বৈঠক দেখেছিলেন। আর তার সেই সমস্ত বৌদ্ধিক এখনো পর্যন্ত অনেক বই আকারে বেরিয়েছে, যদি আপনারা পড়েন সেগুলো দেখবেন যে সেই সময়তে নিজে তিনি বৈঠক নিতেন। সারা ভারতবর্ষ থেকে যত বিভাগ ছিল, অর্থাৎ 221টার উপরে ওই সময়তে জেলা ছিল, সমস্ত জেলা প্রচারকদের উনি এক জায়গায় ডেকে 7 দিনের বর্গ নিয়েছিলেন। আমাদের জীবন কেমন হবে, দেশের জন্য বাঁচা, দেশের জন্য কেমন ভাবে বাঁচতে হবে, আমাদের ব্যবহার কেমন হবে, অর্থাৎ আমাদের সমাজ কোন জায়গায় আছে, কেমন ভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেগুলো তিনি বুঝিয়েছিলেন। শুধু বুঝিয়েছিলেন না, আজকে আমরা এই 2021 সালের গোড়াতে এসে, অর্থাৎ 20 অতিক্রম করতে এসে আজকে সে সমস্ত বিষয়গুলো আমরা অনুভব করছি, এবং কাজ হিসেবে, সংঘ কাজ হিসেবে একটার পর একটা আয়াম আমাদের সামনে যুক্ত হতে চলেছে। এটা আমরা স্পষ্ট অনুভব করছি। এবং সমাজ আজকে যে বিষয়টা প্রথমে শুরু করেছিলাম, যে স্বয়ংসেবকদের কাছে ডিমান্ড করছে, কি ডিমান্ড করছে, যে স্বয়ংসেবক সমাজে নেতৃত্ব দিক। এই করোনার সময় তো আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে স্বয়ংসেবক যখন সেবা কাজ করছে, যে সমাজ তাকে তার কষ্ট অর্জিত অর্থ বিশ্বাস করে কোনো রাজনৈতিক দল নয়, অন্য কোনো সংগঠন নয়, সংঘকে দেবার জন্য উৎসুক হয়ে বসে আছে।
এবং সমস্ত ক্ষেত্র থেকে আহ্বান জানাচ্ছে যে এখানে দুজন আমাদের কার্যকর্তাদের আহ্বান জানাচ্ছে অবধি দুজন সংঘের কার্যকর্তা দরকার। অর্থাৎ মানে ঠেঙ্গিজি বলতে গিয়ে একটা 1980 সালের সময়তে একটা অদ্ভুত একটা কথা বলেছিলেন। সেটা কি, যে দুই বন্ধু, চার বন্ধু বেড়াতে বেরিয়েছে। তো হোটেলেতে থাকার সময়তে সকাল সন্ধ্যের সময় বেড়াতে বেরিয়েছে। হোটেলটি খুব উঁচু। বেড়াতে বেরিয়ে ঘোরার সময়তে যখন ফিরে এসেছে হোটেলে রাত হয়ে গেছে, একটু বেসামাল অবস্থাতে থাকলেও হয়তো থাকতে পারে। তো বন্ধুরা কথা বলতে বলতে ভাবছে যে লিফটটা তো বন্ধ হয়ে গেছে। তো নিচেই যে বসেছিল সে বলছে যে ওপরে আপনাদের কাছে ওপরে উঠতে হবে, 108 তলায় উঠতে হবে, কিন্তু লিফট নেই। তো বন্ধুরা চিন্তায় পড়েছে যে ওপরে উঠবো কি করে। তো একজন প্রস্তাব দিয়েছে গল্প করতে করতে উঠে যাবো, তুমি একটা কাহিনী বলবে আমি একটা কাহিনী বলবো। তো গল্প করতে করতে উঠতে উঠতে যখন 108 তলায় উঠেছে তখন দেখেছে যে তিন বন্ধু আরেকজন বন্ধুর দিকে তাকাচ্ছে যে ঘরের দরজার সামনে চাবি দেওয়া আছে। তো চাবিটা তো নিচেই রয়ে গেছে। তাহলে কি হবে? আজকের ভারতবর্ষের ঠিক এই অবস্থা। 1980 সালের পর থেকেই ভারতবর্ষের নেতৃত্বরা যারা নেতৃত্ব দিয়েছেন তারা চিন্তা করতে, তারা যে ধরনের, অর্থাৎ তাদের চোখের সামনে যে উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষের উত্থানের জন্য আগে তো প্রথমে আমাদের স্বাধীনতা চলে আসুক। তো স্বাধীনতা চলে এলেই আমাদের ভারতবর্ষের চরিত্রের পরিবর্তন ঘটবে, সমাজের পরিবর্তন ঘটবে। সমাজের যেই আমরা স্বাধীন ভারতে আমরা রাজত্ব করতে শুরু করব, তার সঙ্গে সঙ্গে সমাজের পরিবর্তন ঘটবে আর অটোমেটিক্যালি সেখানে চরিত্র নির্মাণ হবে। আজকে আমরা এই সময়তে এসে আমরা স্পষ্ট আমরা অনুভব করছি। আজকে শুধু ভারতবর্ষের বাংলায় তথা ভারতবর্ষের সাধারণ সমাজের মধ্যে স্বয়ংসেবকদের কাছে চাহিদাটা কিসের? মানুষ। অর্থাৎ মানুষ চাই, মানুষ, আর সবকিছু হয়ে যাবে। গুরুজিকে বিচার করার সময়, অর্থাৎ মাত্র 42 বছর বয়সে, যখন তার সঙ্গে আশেপাশে সকলেই মিলে তাকে প্রেসারাইজড করছে যে সংঘকে শেষ করে দেওয়া হোক, শেষ করে দেওয়া হোক মানে সংঘকে নিয়ে গিয়ে রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে যাওয়া হোক, তিনি অডিগ, দৃঢ়। তিনি তার নীতি থেকে সরেননি। তিনি বলছেন যে রাজনৈতিক কার্যক্রিয়াকলাপের দরকার আছে, প্রয়োজন আছে, নিশ্চিতভাবে সেই কাজের সঙ্গে যাবে। আজকে আমরা স্পষ্ট অনুভব করছি, ছোট ছোট ক্ষেত্রেও আমরা অনুভব করছি, যখন আমরা শাখা বিস্তৃতি লাভ করেছি, যেখানে করোনার মতন এই মহামারীতেও যেখানে 5.5 লক্ষ স্বয়ংসেবক, যেখানে নিজের মৃত্যুকে উপেক্ষা করে স্বয়ংসেবক যেখানে সেবা কাজ করেছে, এটা আমাদের কাছে স্পষ্ট যে আজকে সংঘ এবং আনুষঙ্গিক ক্ষেত্র নিয়ে যত কার্যকর্তা আছে, এই কার্যকর্তাই আজকে আমাদের কাছে, ভারতবর্ষের কাছে একটা বল, মানে শক্তি। আর সেই দিন যদি গুরুজি একটু ভুল করতেন, অর্থাৎ সংঘকে যদি রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে মিশিয়ে দিতেন, ওই জন্য গুরুজিকে যখন আমাদের বিচার করা হয়, অর্থাৎ গুরুজির প্রজ্ঞা, অর্থাৎ ভারতবর্ষের জন্য ভারতবর্ষের প্রয়োজন অনুযায়ী ভারতবর্ষের যে রাষ্ট্রীয়তা, তার নির্মাণের যে প্রক্রিয়া, অদ্ভুতভাবে তিনি সেই সময় সাজিয়েছিলেন। এই জন্য সেই সময় যে চ্যালেঞ্জ এসেছিল, সেই সময় থেকে স্বয়ংসেবক অর্থাৎ অখিল ভারতীয় কার্যকর্তা এবং সংঘচালক, প্রাদেশিক সংঘচালক যে আহ্বান ছিল, সেই আহ্বানটাকে তিনি অস্বীকার করেননি। তাই আমরা দেখলাম যে সেই সময় থেকে সংঘের স্বয়ংসেবকদের দ্বারা বিবিধ ক্ষেত্র শুরু হলো। জেলের মধ্যেই দত্তপন্ত ঠেঙ্গি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুরু করলেন, তাকে ছেড়ে দেওয়া হলো। তিনি অর্থনৈতিক ক্ষেত্রে হাওড়াতে এসে তিনি দীর্ঘ সময় ছিলেন। আর মজদুর ক্ষেত্রে কেমন ভাবে ভারতীয়ত্ব থাকবে, সেখানে মজদুররা রয়েছে, কাজ করছে, কিন্তু ভারতবর্ষের যে নীতি, যে সংস্কার, সেটা তার মধ্যে নেই। তার জন্য গুরুজি খুব সন্তর্পণে গুরুজিকে অর্থাৎ ঠেঙ্গিকে যখন তিনি বিএমএস করবার জন্য, অর্থাৎ তখনও তো বিএমএস শুরু হয়নি, প্রথম 2 বছর, একটা ভাবুন কিরকম অদ্ভুত পরিকল্পনা। আইএনটিউসি আছে, সিটু আছে,
হ্যাঁ, মানে শ্রমিক সংগঠন রয়েছে, কিন্তু সেটা ভারতীয় মতপথ অনুযায়ী চলছে না, একটা বিদেশি চিন্তাধারা চলছে। তো তিনি যখন ডক্টর থেন্ডিজিকে যখন তিনি পাঠাচ্ছেন যে ওই শ্রমিক ক্ষেত্রে তোমাকে কাজ করতে হবে, তখন তিনি গুরুজি, হ্যাঁ, তাকে যে 7টা 8টা পয়েন্ট দিয়েছেন, তো তার মধ্যে তিনি দিয়েছেন, দেখো তুমি সেখানে সংঘ করতে যাচ্ছ না, তুমি সেখানে কাজ শিখতে যাচ্ছ। যখন তুমি কাজ শিখবে, সেই সংগঠনের মধ্যে থেকে যা যা অনুশাসন আছে পালন করবে। যদি থাকতে না পারো, তোমার যদি অস্মিতায় লাগে স্বয়ংসেবকের, হ্যাঁ, তাহলে তুমি ফিরে চলে এসো, কিন্তু সেই সংগঠনের বিরোধিতা করো না। সেই সংগঠনের মধ্যে থেকে তুমি শেখবার চেষ্টা করো, সেই সংগঠনের অনুশাসন পালন করো, সেই সংগঠনের কার্যকর্তাদের সম্মান করো। এরকম করে 7টা পয়েন্ট উনি দিয়েছেন। আমরা জানি যে ঠেঙ্গিজি এসে 2 বছর উনি এই বাংলায় থেকে, হ্যাঁ, উনি হাওড়ায় থেকে বিভিন্ন জুট মিলে ঘুরে, আগে তিনি আইএনটিইউসি সিটু তেমন ভাবে অর্গানাইজেশন করতে শিখেছিলেন। তারপর তিনি ভারতীয় ধারাতে, হ্যাঁ, বিএমএস তৈরি করেছিলেন। আগে বিএমএস সারা ভারতবর্ষে বড় সংগঠন। আর এই ধরনের এক একজন স্বয়ংসেবককে ধীরে 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 গুরুজি সমাজের প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ, সমাজকে যাতে সঠিক দিশা দেওয়া যায় তার জন্য তিনি পাঠিয়েছিলেন। অর্থাৎ স্বয়ংসেবক, আগে তো সে স্বয়ংসেবক হোক, স্বয়ংসেবক হওয়া মানে তার চরিত্র হবে, তার দৃঢ়তা থাকবে, তার সংযম থাকবে, দেশের প্রতি তার কর্তব্যবোধ থাকবে, ডিমান্ড নয়, দেশের প্রতি তার কর্তব্যবোধ থাকবে, ধর্মের প্রতি তার কর্তব্যবোধ থাকবে। সে তো আগে স্বয়ংসেবক হিসেবে তৈরি হোক, তারপর তো সে সমাজে গিয়ে কাজ করবে। সেই জন্য তিনি, তার সামনে যখন চ্যালেঞ্জ এসেছিল যে সংঘকে পরিবর্তন করা হোক, তখন তিনি সকলকার সামনে এই কথাই বলেছিলেন, তাহলে আপনারা সকলে মিলে ওই ধরনের কাজ করুন, আর আমাকে ছেড়ে দিন, আমি আবার ফিরে গিয়ে সংঘ কাজ, এইরকম ধরনের আমি আবার ফের মহালে গিয়ে নতুন করে সংঘ কাজ শুরু করি। আশ্চর্য বিষয় ছিল এটাই। এটা ছিল সেই গুরুজির প্রথম দিনকার ভাষণের মতন, যে এই সরসঙ্গ চালকের যে পদটা ছিল একদম বিক্রমাদিত্যের সিংহাসন, গুরুজির সেই দিনকার কথা সমস্ত স্বয়ংসেবকরা মেনে নিয়েছিল। এবং আমরা পরবর্তীকালে দেখলাম যে এই ভারতবর্ষের অবস্থা কেমন। তিনি সেই সময় যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছিলেন, আজকে তার পুঙ্খানুপুঙ্খনে আমরা দেখতে পাচ্ছি। তিনি কাশ্মীরের ব্যাপারে অংশগ্রহণ করেছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল কাশ্মীর ভুক্তি হচ্ছে না, সেই জন্য তাকে পাঠিয়েছিলেন। গোরক্ষা আন্দোলন করেছেন। সেই সময় 1952 সালে তিনি গোরক্ষা আন্দোলন তৈরি করার জন্য স্বয়ংসেবকদের, যাতে গোহত্যা বন্ধ হয়, ভারতবর্ষের মতন জায়গাতে যাতে গোহত্যা বন্ধ হয় করেছেন। গোহত্যা আন্দোলনের জন্য স্বাক্ষর গ্রহণ করেছেন, রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। গোহত্যা আইন পাস হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র ছিল না যে তার দৃষ্টিকোণ ছিল না। সব থেকে গম্ভীর বিষয় যেটা ছিল সেটা কি না, ভারতবর্ষের মধ্যে দীর্ঘ পরাধীনতার ফলে ভারতবর্ষের সমাজ বুভুক্ষ সমাজে পরিণত হয়েছে। ভারতবর্ষের সমাজ, হিন্দু সমাজ, এক জাতি আরেক জাতিতে বিভক্ত হয়েছে, উচ্চ নিচ ভেদাভেদ হয়েছে, ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। উচ্চ বর্ণের মানুষরা নিচের বর্ণের মানুষকে দেখতে পারে না। তো এখানে কিছু কর্তব্য আছে। সেই জন্য তিনি 1963 সালে খুব সন্তর্পণে, যেখানে 4 শঙ্করাচার্যরা, সেই সময় তো শঙ্করাচার্যরাই সর্বপ্রধান ছিলেন, আর শঙ্করাচার্য মঠ স্থাপন করেছিলেন এই জন্য যে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য এই শঙ্করাচার্যরা সারা দেশকে একত্রিত ভাবে খুব সুশৃঙ্খল ভাবে বেঁধে রাখতে সক্ষম হবে। কিন্তু সেই সময়কার অবস্থা কি ছিল, 4 জন শঙ্করাচার্য 4 দিকে যেতেন, আর এই সমস্ত শঙ্করাচার্যকে এক মঞ্চে নিয়ে আসা, বিভিন্ন ধর্ম মত পন্থ প্রমুখরা একে অপরকে গালি দিতেন, তাদেরকে এক জায়গায় নিয়ে আসা অনেক কঠিন কাজ ছিল। গুরুজির জন্ম শতবর্ষে আমাদের ওই পীঠের শঙ্করাচার্য, কাঞ্চিপুরম পীঠের শঙ্করাচার্য, উনি আমাদের মঞ্চে এসে গুরুজি সম্পর্কে বলছিলেন
তো কত সাহস গুরুজির মধ্যে। তো গুরুজি একটা শঙ্করাচার্য নিজে মঞ্চে বসে বলছিলেন যে আশ্চর্য, আমি একদম শঙ্করাচার্য আর একজন যুবক এসে আমাকে বলছেন মহারাজ আপনাকে আমি একটা কথা বলতে পারি? বলুন। খুব বলছেন, তিনি শঙ্করাচার্য বলছেন, উডুপি ইয়ের শঙ্করাচার্য, উনি আমাকে প্রশ্ন করছেন, আচ্ছা আপনি তো জগৎ গুরু, জগতের গুরু, আপনি তো জগতের গুরু, আপনার জগতের মধ্যে এই যে ম্লেচ্ছ যারা আপনার এর গরিব দুঃখী ঝুপড়িতে বসে কাজ করছে, হ্যাঁ, যারা ঠেলাওয়ালা মুচি মাছ মেথর যারা আছে, আপনার জগতের মধ্যে আছে কি এরা? তখন তুমি শঙ্করাচার্য বলছেন, আমি স্তম্ভিত হয়ে গেলাম, তাই তো, আমি তো জগৎ গুরু, জগতের গুরু বলা হয়, তো আমার জগতের মধ্যে এই ধরনের মানুষগুলো আছেন কিনা একজন সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করছে। এবং আশ্চর্য লাগলো, বলছেন আমি আর সেদিনকে তার কাছে তার দিকে সাধারণ পুরুষ হিসেবে দেখতাম না। কে বলছেন? না কোথায় বলছেন না, ইনি হ্যাঁ বেঁচেছিলেন, এই গত বছর ইয়ে হয়েছে। তো সারা ভারতবর্ষে গুরুজির জন্ম শতবর্ষে উনি জগৎগুরু থেকে ওনার জগতে যে এই সাধারণ মানুষগুলো আছে, অর্থাৎ হিন্দু বা সোদরা সর্বে না হিন্দু পতিত ভাবে, হিন্দু বা সোদরা সর্বে, এই আন্দোলন কে করবে? তাই তিনি শঙ্করাচার্যের কাছে এই সময়তে গিয়েছিলেন। তাই এই কাজ উনি অন্য কোনো স্বয়ংসেবকের হাতে দেননি, গুরুজি স্বয়ং গ্রহণ করেছিলেন। উনি জানতেন এই শঙ্করাচার্যের সঙ্গে একসঙ্গে মঞ্চে বসানো, ধর্মীয় পীঠাধীশদের মতপন্থদের একসঙ্গে বসানো খুব কঠিন। তাই উনি ওনার দায়িত্বে উনিশশো 93 সালে বিশ্ব হিন্দু পরিষদ গঠন করলেন, হ্যাঁ, বেশ কয়েকজনকে নিয়ে সন্দীপনী আশ্রমে ইয়ে করলেন। আর এখানেই তো শেষ নয়, তাই তিনি এই সমস্ত বিশ্ব হিন্দু পরিষদের নিয়ে 1966 সালে 22 জানুয়ারি 3 দিন সম্মেলন ডাকলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে। এবং সেদিন সেখানে ঘোষণা হলো সকল জনজাতিই হচ্ছে হিন্দু। এই সমস্ত জনজাতি হিন্দু, এ শঙ্করাচার্যরা প্রথম দিকে স্বীকৃতি দেননি। তাই সমস্ত জাতির সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল, হিন্দু পতিত হবে, কোনো হিন্দুই পতিত হতে পারে না, এই আওয়াজ সেদিনকে তিনি তুলেছিলেন। আর বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চ থেকে শঙ্করাচার্য সহ সকল ধর্মাচার্যগণ একযোগে হিন্দু পতিত ভাবে এই আহ্বান জানিয়েছিলেন। আজকে আমরা বুঝতে পারছি, নর্থ ইস্টে বুঝতে পারছি, বাংলায় বুঝতে পারছি, অন্যান্য প্রদেশে বুঝতে পারছি যে এত বছর পরিশ্রম করার পরেও এই জাতিভেদ প্রথা এখন কোন পর্যায়ে আছে। আজকেও আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কেমন, সামাজিক অবস্থা কেমন, আজকে আমরা স্পষ্ট বুঝতে পারছি। এবং আজকে আমরা দেখছি যে শুধু মাত্র বিশ্ব হিন্দু পরিষদ বা এইটুকু কথা নয়, আজকে সংঘ ধীরে ধীরে হিন্দু গতিবিধি শুরু করেছে। শারীরিক প্রমুখ, বৌদ্ধিক প্রমুখ, সম্পর্ক প্রমুখ, সেবা প্রমুখ, এ তো সব গেছে সেবা টেবা। তারপরেও আজকে সমাজকে ঠিক করে রাখার জন্য স্বয়ংসেবকদের কাছে আজকে সরসঙ্গ চালক আহ্বান জানাচ্ছেন কি সমাজের মধ্যে কাজ করতে হবে। যারা সমাজের ব্যবসায়ী শ্রেণী, অর্থাৎ যারা পুরনো স্বয়ংসেবক, যারা 25 বছরের ঊর্ধ্বের স্বয়ংসেবক, তাদের সমাজের কাজ করতে হবে। অর্থাৎ সমাজকে উপেক্ষা করলে হবে না, ছোট ছোট গোষ্ঠীতে গিয়ে তাদের উন্নতির জন্য কোনো না কোনো এনজিও ফর্ম করতে হবে। কোনো না কোনো বিভিন্ন সংস্থা যে ভারতবর্ষে কাজ করছে, ভারতবর্ষ তার এমনি বেঁচে নেই। ভারতবর্ষে এই যে সংস্কার, হিন্দুদের মধ্যে যে সংস্কার, এই নিরন্তর প্রক্রিয়ার দ্বারা চলছে। একটা লম্বা কালখণ্ড ছিল 1947 সালের পর থেকে
বাস তার আগে থেকেই ভারতবর্ষে হ্যাভস আর হ্যাভ নটস এর মধ্যে ভাগ করা হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষকে বিভাজন করার জন্য আরেক দল ভারতবর্ষ থেকে বাইরে, ব্রিটিশ বাইরে থেকে চলে গেলেও ভারতবর্ষের মধ্যে থেকেই ভারতবর্ষকে বিভাজন করার জন্য হ্যাভস আর হ্যাভ নটস তৈরি করা হয়েছিল। এ প্রত্যক্ষ আমরা বাংলাতে বসে অনুভব করেছি। অর্থাৎ একটা শোষক শ্রেণী আর একটা শোষক, মানে একদল মানুষ শোষণ করছে আর একদল মানুষ শোষিত হচ্ছে। কিন্তু ভারতবর্ষের চিরন্তন যে সমাজ, এই সমস্ত সমাজের মধ্যে এই ধরনের ভাব ছিল না। আমরা চৈতন্যের কথা জানি, আমরা বিবেকানন্দের কথা জানি, দয়ানন্দের কথা জানি, আমরা গুরু গোবিন্দ সিং এর কথা জানি। এই সমস্ত সমাজের ভেদভাবকে তুলে ধরা, সরিয়ে ফেলার জন্য তারা কত চেষ্টা করেছেন। কিন্তু ভারতবর্ষের আজকের সমাজের মধ্যেও আমরা স্পষ্ট দেখছি এই ধরনের বিভাজন তৈরি করার জন্য ভারতবর্ষের মধ্যে একটা অশুভ শক্তি কেমন ভাবে কাজ করছে। অতএব যত দিন যাচ্ছে এটা স্পষ্ট হচ্ছে যে ভারতবর্ষ আজকে একটা মেকিং ইন্ডিয়া, অর্থাৎ একটা উন্নতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ভারতবর্ষের বেশিরভাগ মানুষ আজকে ভারতবর্ষকে নতুন করে স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল ভারতবর্ষ গঠন করার দিকে এগিয়ে চলেছে। আর ঠিক সেই সময়তেই আর একটা শ্রেণী রয়েছে যারা ব্রেকিং ইন্ডিয়া বলা হচ্ছে, ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করার জন্য, ভারত তেরা টুকরা হোগা এসব ভেঙে ফেলার জন্য আরেকটা দিকে চক্রান্ত হচ্ছে। আমরা দেখছি স্পষ্ট চীনের 1950 সালে গুরুজি ঘুরতে ঘুরতে চীন সম্পর্কে সাবধান বানিয়ে দিয়ে দিয়েছিলেন। জওহরলাল নেহরুকে বলেছিলেন, কারাগারের মধ্যে কারাগার থেকে বেরিয়ে এসেই চীন সম্পর্কে সতর্ক করেছিলেন। অরুণাচল, তারপর আমরা কি দেখেছি যে বিনা বাধাতে চীন অরুণাচলের একটা বিশাল অংশ দখল করে নিল। গুরুজি সেই সময় তো প্রতিবাদ, ভারতবর্ষের সীমিত শক্তির মধ্যে প্রতিবাদ জানিয়েছিলেন যে এইরকম ভাবে ভারতবর্ষকে দিয়ে দেবেন না, প্রতিবাদ জানিয়েছিলেন, চীন সম্পর্কে সতর্ক করেছিলেন। আজকে আমরা ভারতবর্ষের এত বছর পরে এসে আমরা কি দেখছি যে ভারতবর্ষের সামনে সব থেকে বড় বিপদ কি? 1966 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়তে গুরুজি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন সরকারকে, লাল বাহাদুর শাস্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী তাকে ডেকেছিলেন, তার রাজনৈতিক মানে যারা সলাহকার ছিলেন তাদের মধ্যে গুরুজিকে সেই সময়তে লাল বাহাদুর শাস্ত্রী ডেকে কি ধরনের আমাদের চিন্তা ভাবনা হওয়া উচিত সেসব সম্পর্কে পরাজিত করেছিলেন। গুরুজি সেই সময় তো এবং তার পরবর্তীকালেও সতর্ক করেছিলেন পাকিস্তান সম্পর্কে, কাশ্মীর সম্পর্কে। আজকে 19 সালের সরকারের পরিবর্তন হওয়ার পরেও যে সমস্ত বিষয়গুলো, যে ধরনের আক্রমণগুলো আমাদের চোখের সামনে আসছে, আজকে বারবার ওই জন্য গুরুজির সেদিনকার ভবিষ্যৎবাণীগুলোকেই বারবার মনে হচ্ছে। গুরুজি কি দেখতে পেতেন সেদিনকে, অর্থাৎ 1950 সাল থেকে 1900, অর্থাৎ একটা কত বছর বয়স, অর্থাৎ মানে 42, 44, 45 বছর বয়সে একটা ছোট এইরকম সংগঠনকে শুধু এগিয়ে নিয়ে যাচ্ছেন না, সারা ভারতবর্ষকে উনি দিশা দিচ্ছেন। আর আজকে এসে আমরা স্পষ্ট অনুভব করছি সেই সমস্ত জায়গাতে স্বয়ংসেবকদেরকে আহ্বান আসছে, সমাজের আহ্বান আসছে, সমাজের বিভিন্ন মানুষ যে যারা কাজ করছেন, সমাজের অন্যান্য ক্ষেত্রে যারা এই মেকিং ইন্ডিয়ার পক্ষে শুধুমাত্র আমরা কাজ করছি এরকম নেই, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজ করছে এরকম নেই, মেকিং ইন্ডিয়ার পক্ষে এরকম অনেক সমাজসেবী সংগঠনরাও কাজ করছে। আর আজকে স্বয়ংসেবক সৎসঙ্গ চালক যে আহ্বান জানাচ্ছেন যে যারা জ্যেষ্ঠ স্বয়ংসেবক, যারা পরিণত স্বয়ংসেবক, যারা ভারতবর্ষকে বুঝতে পারছেন তারা এগিয়ে আসুন, তাদের দায়িত্ব পালন করুন। অর্থাৎ এই একটা সংগঠিত শক্তি রূপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মেকিং ইন্ডিয়ার জন্য, সব মানে সশক্ত ভারত গঠনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর স্পষ্টভাবে অনুভব হচ্ছে যে গুরুজির সেদিনকার দূরদর্শিতা, গুরুজির ব্যবহার, গুরুজির সেদিনকার আচার ব্যবহার সবকিছুই একটা অভূতপূর্ব। তো যে বিষয়টা আমি দিয়ে শুরু করেছিলাম আর অনেকক্ষণ বলেছি, শেষ মুহূর্তে আর শুধু একটা কথা বিষয় বলার সময়তেও গুরুজি কেমন ছিলেন বিশ্লেষণটা করতে গেলে একটা বিষয় স্পষ্ট আসে যে আমরা যারা স্বয়ংসেবক তারা তো গুরুজিকে যারা দেখেছেন
তারা তো আধ্যাত্মিক রূপ সম্পর্কে জানেন। যারা উম, সংঘের কাছে এসেছেন তারা তো গুরুজিকে অনুভব করেছেন, দেখেছেন, আজকে বর্ণনা করেন। কিন্তু গুরুজির বৈশিষ্ট্য হচ্ছে যে গুরুজি যখন মানে একজন কমিউনিস্ট নেতা, তিনি থেঙ্গিজিকে বলেছিলেন, হ্যাঁ, গ্রেট গ্রেটার গ্রেট ইন লাইফ, গ্রেটার ইন ডেথ, মানে তিনি জীবিত অবস্থায় যতখানি গ্রেট ছিলেন, মৃত্যুর পরে, হ্যাঁ, মানে তিনি আরো আরো অনেক বড় হয়েছেন। এবং সেটা অশোক মিত্র আমাদের আর মৃত্যুর পরে যে বিভিন্ন ধরনের সংবর্ধনা দেওয়া হয়, তার মধ্যে অনেকে বিভিন্ন বিরোধী লোকেরা হয়তো তার নীতিতে সংঘের নীতিকে তারা পছন্দ করতেন না, হয়তো সংঘের নীতিকে শুধু পছন্দ করতেন না, বিরোধিতা করতেন, তথাপি তারা গুরুজিকে অস্বীকার করেন। গুরুজির সঙ্গে তারা বারবার মিলেছেন, দেখা করেছেন, কিন্তু গুরুজির ব্যবহারে তারা আকৃষ্ট হয়েছেন। শেষ করব শুধু বাংলার আরেকজনকার লোকের কথা দিয়ে। কিভাবে? তিনি একজন বিখ্যাত লোক, অশোক মিত্র, একজন কট্টর কমিউনিস্ট। বাংলার কট্টর কমিউনিস্টরা কেমন হয় আমার আর বলে দেবার জন্য নয়, আপনারা সকলেই সেটা অনুভব করেন। তারা তাত্ত্বিক, তারা বুদ্ধিমান, আর সেই সময়কার কমিউনিস্ট মানে নিশ্চিতভাবে দেশপ্রেমিকও ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো সেই সময় হলেও তারা, যেহেতু তারা কমিউনিস্ট, সেহেতু এই হিন্দুত্ব, হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতিকে তারা কেমন ভাবে দেখতেন, আজও যেমন দেখেন সেই দিনকেও তারা তুচ্ছ তাচ্ছিল্য করতেন। কিন্তু সেই সময় অর্থাৎ 1952 সালে যখন গুরুজিকে প্রথম দেখেন অশোক মিত্র, হ্যাঁ, তো সেটা একটা রাষ্ট্রপতির দ্বারা একটা এই গোরক্ষা আন্দোলন কমিটির মধ্যে, হ্যাঁ, গুরুজির সঙ্গে প্রথম পরিচয় হয়। তো গুরুজি সম্পর্কে আমি একটু বলছি শেষ ইয়েতে, তার কথাতে, মানে তিনি কেমন ভাবতেন গুরুজিকে। তিনি বলছেন, সর্বাধিক আলোচিত প্রতিনিধি শ্রী গুরুজি গোলওয়ালকর, যার উগ্র স্বভাব, শুনুন ভালো করে, যার উগ্র স্বভাব সম্পর্কে হাজার কথা শুনেছি। তার সম্বন্ধে আমাদের সকলের ধারণা ছিল এই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বপ্রধান ব্যক্তি, একাধারে অন্ধভক্তি এবং ঘোরতর আতঙ্কের মধ্যমণি। কিন্তু সমিতির যখন প্রধানমন্ত্রী বা এই যে কমিটির যখন বৈঠক হতো, তখন শঙ্করাচার্যরাও থাকতেন, আর ছোট্ট কমিটি 12 জনাকার একটা কমিটি ছিল, তার মধ্যে গুরুজিও কমিটির মধ্যে ছিলেন। তো তার সম্পর্কে ধারণা, মানে গুরুজিকে দেখা হওয়ার আগে অশোক মিত্রের ধারণা এরকম ছিল। আর তার পরবর্তীকালে তিনি বলছেন, কিন্তু সমিতির নিঃশব্দ সদস্য হিসেবে গুরুজি গোলওয়ালকর তার সম্বন্ধে আমাদের যাবতীয় ধারণা, ধ্যান ধারণা সম্পূর্ণ বিনষ্ট করে দিলেন। নিতান্ত তার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, নিতান্ত আবশ্যক বোধ করলেই তিনি কিছু বলতেন, যখন কিছু বলা অপরিহার্য মনে করতেন তখন অত্যন্ত বিনম্র শব্দে নিজের বক্তব্য রাখতেন। যদি কারো চিন্তা বা দৃষ্টিভঙ্গি তার ঘোর অপছন্দ হতো, তথাপি তার ব্যবহারে তার সামান্যতম প্রভাব পরিলক্ষিত হতো না। কে লিখছেন? একজন কমিউনিস্ট, কট্টর কমিউনিস্ট। মানে তিনি এই প্রসঙ্গটা লিখতে গিয়ে তিনি লিখেছেন যে শঙ্করাচার্য যখন আসন গ্রহণ করতেন তখন সকলে উঠে দাঁড়াতো, এবং ওনারা 3 জন কমিউনিস্ট শঙ্করাচার্যকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়াতেন না, আর শঙ্করাচার্য তখন ভয়ঙ্কর রেগে যেতেন। সেই সময়কার পরিস্থিতি, একটা বৈঠকে বসে গুরুজি গোলওয়ালকরকে নিয়ে কেমন চিন্তা সেটা তিনি ব্যক্ত করেছেন। তারপরে বলছেন, তিনি আমার সঙ্গে অল্প বিস্তর বাংলাতে কথা বলতেন। আমার চিন্তা ভাবনা তার কাছে নিশ্চিত রূপে বিষবৎ ছিল, তথাপি আমার সঙ্গে তার মধুর ব্যবহার সামান্যতম পরিবর্তন ঘটেনি। তার ব্যবহার আমার সঙ্গে সামান্যতম পরিবর্তন ঘটেনি।
সমিতির বৈঠক চলাকালীন তিনি যখন যখন যেটুকু অংশ নিয়েছেন তাতে তার শব্দ প্রয়োগের মাধ্যমে সামান্যতম কঠোরতার প্রকাশ পায়নি। অর্থাৎ তার আচার, গুরুজির আচার, গুরুজির ব্যবহার, গুরুজির বসে থাকা, গুরুজির বাক্য ব্যবহার, গুরুজির মুখাবয়ব, সমস্ত কিছু তিনি পরিলক্ষিত করেছেন। আর তারপরে তিনি বলছেন সমিতি ভঙ্গ হওয়ার প্রায় এই সমিতি যখন ভঙ্গ হয়ে গেল, তারপরে ওনার সঙ্গে আরেকবার দেখা হয়েছিল। সন্ধ্যাবেলা তিনি নতুন দিল্লি স্টেশন থেকে দক্ষিণ এক্সপ্রেসে একটি ট্রেনে ভোপালে যাওয়ার কথা। 2 টাওয়ার স্লিপের কোচের কুপেতে চড়েছি। কয়েক মিনিট বাদে কুপের সহযাত্রী এলেন। তিনি আর কেউ নন, স্বয়ং গুরুজি গোলওয়ালকর। তারপরে শব্দগুলো খুব সুন্দর। খুব সম্ভবত ঝাঁসি বা আশেপাশে কোথাও যাবেন। আমাকে দেখা মাত্র উনি 2 হাত বাড়িয়ে কে লিখছেন, আবার বলছি, অশোক মিত্র। হ্যাঁ, তিনি আমাকে দেখা মাত্র 2 হাত বাড়িয়ে দৃঢ় আলিঙ্গনে আমাকে জড়িয়ে ধরলেন। আমি তার শরীর স্বাস্থ্য সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। সমিতির অসম্পূর্ণ কাজের সম্বন্ধে অল্প বিস্তর আলোচনা হলো এবং দেশের বিভিন্ন সমস্যা নিয়েও কিছু কথাবার্তা হলো। শ্রী গুরুজি গোলওয়ালকর বিনম্রতার প্রতিমূর্তি ছিলেন। আমি বয়সে ওনার চেয়ে ছোট ছিলাম। পরিণত বয়স্ক জ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে আমাদের সমাজে যতখানি উদার ব্যবহার আশা করা যায়, তার থেকে অনেক অনেক গুণ বেশি উদারতাপূর্বক স্নেহ, ভালোবাসা তিনি আমাকে দিয়েছেন। এই কথাগুলো এই জন্য বললাম, আমরা আমাদের সৎসঙ্গ চালক তথা যারা যারা গুরুজিকে দেখেছেন, যারা গুরুজির কাছে এসেছেন, স্পর্শ পেয়েছেন, তারা তো তাদের জীবন ধন্য করেছেন, তাদের জীবন ধন্য হয়েছে। যারা দূর থেকে দেখেছেন, যারা স্বয়ংসেবক হিসেবে আজকে আমরা দেখছি, বিচার করছি, আমরাও ধন্য হচ্ছি। কিন্তু গুরুজি কেমন ছিলেন, শুধু আজকে তো সময় নেই, শুধু অশোক মিত্রের এইটুকু কথা দিয়ে গুরুজি কেমন ছিলেন বিশ্লেষণ করার জন্য, চিন্তা করার জন্য আহ্বান জানিয়ে আজকের বক্তব্য আমি শেষ করছি। ভারত মাতা কি জয়।